নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়ি শহরের করলা নদীর দূষণ রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। এ নিয়ে উদ্যোগী পুরসভাও। মঙ্গলবার পুরসভার হলঘরে এ নিয়ে একাধিক প্রশাসনিক পর্ষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো। বকেয়া টাকার বিল পাচ্ছেন না জলপাইগুড়ি পূর্ত দপ্তরের একাংশ ঠিকাদার। নর্থ বেঙ্গল কন্ট্রাক্ট অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি ইউনিটের তরফে মঙ্গলবার বকেয়া টাকা দ্রুত প্রদানের দাবিতে পিডব্লিউডি মোড়ে পূর্ত দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন ঠিকাদারদের বড় অংশ। মঙ্গলবার ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। ঠান্ডার দাপট ধীরে ধীরে বাড়তে শুরু করেছে জেলা জুড়ে। দৃশ্যমানতার কারণে রাস্তার লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল লক্ষ্য করা যায়। কনকনে ঠান্ডার সাথে হালকা হাওয়া, ঠান্ডায় কাবু সাধারণ মানুষ। আগুন জ্বালিয়ে আগুনের সামনে শরীর গরম করে নেওয়ার দৃশ্যও লক্ষ্য করা যায়। গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার দাপট আরও বাড়বে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দেখছেন শীতটা কেমন লাগছে? না, শীতটা আজকে ভালোই লাগছে, খারাপ না, ঠিক আছে। আর জলপাইগুড়ি আগের যে ঠিক আছে আবহাওয়া ছিল, সেই আবহাওয়াটা মনে হচ্ছে যে ফিরে পাওয়া গেছে। কুয়াশা কেমন দেখছেন? কুয়াশা ভালোই আছে, চতুর্পাশে ঘন কুয়াশা। এটা কি ভেবেছিলেন যে কয়েকদিন আগে তো ফের গরম ছিল, কুয়াশার কোনো দেখা মিলেনি? এখন না, আমি তো ভেবেছিলাম যে ঠিক আছে হয়তো এই বছর কি সেরকম ঠান্ডা পড়বে কি পড়বে না, সেটা একটা চিন্তা বিষয় ছিল, কিন্তু এখন দেখছি না, সেই আগের কিছুটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে না, ঠান্ডা আছে। ঠান্ডা কেমন শরীরে লাগছে? না, ঠান্ডা মোটামুটি লাগছে গায়ে। ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জেরে বাগডোগরায় অবতরণ করেনি কোনো বিমান, দুর্ভোগে যাত্রীরা। মঙ্গলবার সকালে ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জেরে বাগডোগরা বিমানবন্দরে ওঠানামা করেনি কোনো বিমান। দুর্ভোগে পড়েছেন বিমান যাত্রীরা। সকাল থেকে যাত্রীদের ভিড়ে নাজেহাল অবস্থা বিমানবন্দরে। জানা গিয়েছে, এদিন সকালে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকে। বাগডোগরা বিমানবন্দর সূত্রে খবর, এখনো পর্যন্ত 10টি বিমান অবতরণ করেনি বিমানবন্দরে। কলকাতা, বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদ ও দিল্লির বিমান আকাশেই রয়েছে। এতেই সমস্যায় পড়েছেন যাত্রীরা। দৃশ্যমানতা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিমান পরিষেবা স্বাভাবিক হবে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। মুম্বাইয়ের একটি বিমান গুয়াহাটিতে পাঠানো হয়েছে বলে খবর রয়েছে। এদিকে সকাল থেকে বিমানবন্দরে আটকে পড়েছেন যাত্রীরা। জলপাইগুড়ি শহরের করলা নদীর দূষণ রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। এই নিয়ে উদ্যোগী পুরসভাও। মঙ্গলবার পুরসভার হলঘরে জরুরি বৈঠকে নদীর দূষণ রোধে পুর কর্তৃপক্ষ, এমইডি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, অর্থ বিভাগ জরুরি বৈঠকে বসল। বৈঠকে আলোচনায় উঠে এসেছে রাজ্য সরকার করলা নদীকে দূষণমুক্ত করতে প্রয়াস করতে চলেছে। মোট 48টি নর্দমা দিয়ে করলার দূষিত জল পড়ছে। দূষিত জল পাইপের মাধ্যমে এসটিপি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্য দিয়ে নদীতে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। দূষিত জল যেন করলা নদীতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে এসটিপি করা হবে। সম্পূর্ণ কাজটা এমইডি দপ্তরের ইঞ্জিনিয়াররা করবেন। এদিনের বৈঠকের পর পুরপ্রধান পাপিয়া পাল বলেন, সম্পূর্ণ কাজটার ডিপিআর অর্থাৎ ডিটেলস প্রজেক্ট রিপোর্ট করা হবে। দ্রুত কাজ শুরু করার অনুমোদন আসবে রাজ্য সরকার থেকে। রাজ্য সরকার যেহেতু করলা নদী সংস্কারের উদ্যোগ নিয়েছে, আমরা দ্রুত অনুমোদন পেয়ে যাব আশা রাখছি। সব দপ্তরকে সঙ্গে নিয়ে নদী সংস্কারের কাজ দ্রুত হবে। এমইডি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন বর্মন বলেন, করলা নদীকে দূষণ মুক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এসটিপির মাধ্যমে নদী দূষণ মুক্ত করতে হবে, এর জন্য জমি প্রয়োজন। সেগুলো সমীক্ষা করে রাজ্য সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে। থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছিলেন আমাদের ইউডিএম এর থেকে, আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ ফিনান্সের ভদ্রলোক ইউডিএম এর থেকে এসেছিলেন, এবং তৎসহ ইরিগেশনের ইঞ্জিনিয়ারও আমাদের সঙ্গে ছিলেন। বস্তুত করলাকে দূষণমুক্ত রাখতে রাজ্য সরকারের একটি প্রয়াস। প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা হলো, যেটা আমাদের একটা এফএসটি পরিকল্পনা রয়েছে, যে একটা এফএসটি গড়ে তোলবার, অর্থাৎ ড্রেনেজ সিস্টেমে যে দূষিত জল করলায় গিয়ে পড়ছে, করলাকে দূষণমুক্ত রাখতে আমাদের যে 48টি আউটফল রয়েছে সেগুলোকে পাইপের মাধ্যমে সেই এফএসটিতে পৌঁছানো, সেখানে একটি
এফএসটিতে পৌঁছানো, এসটিপিতে পৌঁছানো, এবং সেখানে সোয়ারেজ সিস্টেম থাকবে এবং সেখানে জল পিউরিফাইড হয়ে সেই পিউরিফাইড জল করলায় গিয়ে যাতে পড়ে, কোনো দূষিত জল যেন করলাকে দূষণ না করতে পারে, সেই ক্ষেত্রে একটা প্রাথমিক পর্যায়ের আজকে সভা সকলকে নিয়ে হলো। এবং সেক্ষেত্রে আমাদের একটা ল্যান্ড দেখে দিতে হবে ওনাদের, যেখানে প্রজেক্টটি তৈরি হবে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেখানে তৈরি হবে, সেই জায়গাকে একটা বেছে নিয়ে প্রাথমিক পর্যায়ে পুরো কাজটাই এমইডি দপ্তর থেকে হবে এবং এমইডি থেকেই একটি এজেন্সি টিম তারা সার্ভে করবে, তার ডিপিআর করে আমাদের ওপরে পাঠাতে হবে। ইউডিএম এর থেকে অ্যাপ্রুভাল এলেই আমরা আশা রাখছি যে রাজ্য সরকার যেহেতু উদ্যোগ নিয়েছেন, আমরা এই অ্যাপ্রুভালও খুব তাড়াতাড়ি পেয়ে যাব এবং করলাকে দূষণ মুক্ত রাখতে একটা ভালো পদক্ষেপের দিকে আমরা সকল দপ্তরকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই আশা আমরা আজকে বৈঠক থেকে। ফিনান্স ডিপার্টমেন্টের ডিরেক্টর ছিলেন যিনি কলকাতা থেকে এসেছেন। গভর্নমেন্টের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এসটিপি ফর করলা রিভার এটা করা হবে, সেটারই আজকে একটা প্রাথমিক আলোচনা হলো। এখানটা পৌরসভাতে আমরা আলোচনা করলাম, তাতে ইরিগেশন আমাদের কলকাতা থেকে এসপিএমজি রিপ্রেজেন্টেটিভ তারা ছিলেন, ডাইরেক্টর ফিনান্স, পিএইচির ইঞ্জিনিয়ার ছিলেন। তো আমরা যেটা আলোচনার মুখ্য বিষয়টাই ছিল যে করলা যে প্রজেক্টটা করা হবে সেটা নিয়ে পৌরসভার তো একটি পার্ট, পৌরসভায় মেনলি দেখবেন ব্যাপারগুলো, সুবিধা অসুবিধাগুলো। তো এই প্রজেক্টটা করতে গেলে কিছু জমি জায়গা দরকার হবে বিভিন্ন জায়গাতে, তো সেটা নিয়ে একটু আইডেন্টিফাই করা। আমাদের প্রাথমিক কাজ হচ্ছে এই প্রজেক্টটা যেটা করা হবে সেটার একটা অ্যাপ্রুভাল গভর্নমেন্টের কাছ থেকে নেওয়া, তারপরে আমরা একটা টেন্ডারিং প্রসেসে যাব, সেখানে একটা কনসালটেন্সি ফার্ম যারা এই কাজগুলো করে থাকেন বা যারা এক্সপিরিয়েন্সড হোল তাদেরকে একটা নিয়োগ করে আমরা এই সার্ভে ওয়ার্কটা করব। করার পরে আমরা এই অ্যাপ্রুভালটা পেয়ে যাওয়ার পরে আমরা কাজটা শুরু হয়ে যাবে। তবে এটা যেহেতু করলার একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আমরা যাচ্ছি, এনজিটির গাইডলাইনও আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি হবে বলেই আমরা আশা রাখছি আর কি। এসটিপিটা কি ওই ড্রেনেজ ওয়াটার, অর্থাৎ আমরা যেখান থেকে নদীটা শুরু হচ্ছে সেখান থেকে দুই সাইডে আমরা দুটো, যেটাকে আমরা ইন্টারসেপশন আর ডাইভারশন চ্যানেল বলি, সেটা ওপেন চ্যানেল হতে পারে বা আমরা পাইপের থ্রু দিয়ে হতে পারে। আফটার ডাউনস্ট্রিমে গিয়ে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হবে, এবার ট্রিটেড ওয়াটারটাকে নদীতে আবার ছেড়ে দেওয়া হবে। শহরের পথের ওপর দিয়ে যাওয়া কেবল নেটওয়ার্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল কেবল অপারেটররা। শহরের পথের ওপর দিয়ে যাওয়া কেবল নেটওয়ার্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল কেবল অপারেটররা। মঙ্গলবার জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে ইলেকট্রিক পোল, ফোন পোস্টগুলোকে অবলম্বন করে কেবল পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত তারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অভিযান শুরু করা হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে শুরু করা অভিযানকে স্বাগত জানিয়ে এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন কেবল টিভি অপারেটর সংস্থার সদস্যরাও পৌরসভার উদ্যোগে সামিল হন। এই প্রসঙ্গে কেবল অপারেটর উৎপল ঘোষ জানান, আমরাও চাই শহরকে ওপর এবং নিচ দুদিক থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখবেন তারের জট জাল হয়ে আছে, এটা খুব দৃষ্টির পক্ষে খুব কষ্টদায়ক আর কি। হ্যাঁ, এটা নান্দনিক দিক থেকেও, শহরের নান্দনিক দিক থেকেও খুব একটা ভালো নয়। তো সেই জন্য আমরা যাচ্ছি, এই কেবেলগুলো ছাড়া তো চলবে না, শহর কেবেল দরকার। অতএব এই জন্য আমরা বলেছি এই মোড়গুলো যত্রতত্র করা যাবে না, ক্রস করা যাবে না। আমরা মোড় থেকে 15 মিটার দূরে, 10 মিটার দূরে একটা জায়গা ঠিক করে দিচ্ছি। ডান দিকের তার বাঁ দিকে যাবে, বাঁ দিকের তার ডান দিকে যাবে, ঠিক ওই এক জায়গা থেকে যাবে। হ্যাঁ, এমনি শহরের বিভিন্ন রাস্তায় আমরা 250 মিটার 300 মিটার অন্তর একটা করে জায়গা ঠিক করে দেব এবং এটা কেবল অপারেটর সংগঠনের সঙ্গে আলোচনা করেই ঠিক করেছি। আমরা জায়গা ঠিক করে দেবো, সেই জায়গা থেকে ডান দিকের তার বাঁ দিকে যাবে, বাঁ দিকের তার ডান দিকে যাবে। কোনো তার যেখানে ইচ্ছা তার কম খরচ হবে বলে আমি পুরোনো দিনের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন করব। আমরা তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা চাচ্ছিলাম সামনের জানুয়ারিতে একটা নতুন শহর, আলোকের জল একটা নতুন শহরবাসী দেখুক, এটাই আমাদের ইচ্ছা। দেখা যাক আজকে আপনাদের কি বলবেন? এই ব্যাপারটা হচ্ছে জলপাইগুড়ি শহরে গত 30 বছর ধরে আমরা ব্যবসা করি। তো আমাদের অরিজিনালি গত 3 বছর আগে কোনো প্রবলেম ছিল না এইসব ব্যাপার নিয়ে। একটা প্রবলেম হয়েছে, এখন বিভিন্ন শহরে বিভিন্ন ছেলেমেয়েরা ব্যবসা করার জন্য এরা অরিজিনালি কেবেলের বা ব্রডব্যান্ডের সিস্টেম না জেনে বিভিন্ন জায়গা দিয়ে তার টাঙানো হচ্ছিল। প্রশাসনের চোখে লেগেছে আর কি। এর আগে আমাদের ডিএম সাহেব
মানে আমাদের যে ম্যাডাম আছেন উনি বলেছিলেন, এডিএম সাহেব আমাদের সঙ্গে বসেছিলেন গত 3 দিন আগে। মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান ওএস এবং ইও আর কি যে এক্সিকিউটিভ অফিসার আছে ওনারা বসেছিলেন, বসে আজকের দিনটা ঠিক হয়েছিল যে তারগুলোকে সব ঠিক করতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এক জায়গা দিয়ে নিতে হবে, এরকমই একটা ব্যাপার। তা আমরাও সেই ওনাদের উদ্যোগে আমরা সায় দিয়ে আমরা ময়দানে আজকে সবাই মিলে কাজ শুরু করলাম। আমরাও জানি শহরে যেভাবে নোংরা হয়ে আসে এটা আমাদেরও পছন্দ হচ্ছে না আর কি। আমরাও চাই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, উপরেও যেমন পরিষ্কার চাই আমরা নিচেও পরিষ্কার চাই, ঠিক এরকমভাবেই চিন্তাভাবনাটা করে আমরা ময়দানে নেমেছি। আজকে থেকে শুরু করলাম, করে আমরা টোটাল শহরটাকে পরিষ্কার করার একটা উদ্যোগ নিলাম আর কি। আগামী 15ই ডিসেম্বর শিলিগুড়িতে আয়োজিত হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, শুরু প্রস্তুতি। আগামী 15ই ডিসেম্বর শিলিগুড়িতে আয়োজিত হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, শুরু প্রস্তুতি। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আগামী 15ই ডিসেম্বর শিলিগুড়ির কাওয়াখালীর ময়দানে আয়োজিত হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, শুরু হয়েছে তার প্রস্তুতি। সোমবার সকাল থেকে কাওয়াখালী ময়দান পরিষ্কার করার পাশাপাশি প্রায় 30,000 মানুষকে গীতা পাঠে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করানো হয়। এদিন উপস্থিত ছিলেন সনাতন সংস্কৃতি সংসদের কার্যকর্তা লক্ষণ বানসাল সহ অন্যান্যরা। সনাতন সংস্কৃতি সংসদের কার্যকর্তা লক্ষণ বানসাল জানান, আগামী 15ই ডিসেম্বর কাওয়াখালীর মাঠে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। সকাল 9টা থেকে শুরু হবে অনুষ্ঠান। সকলকে অনুষ্ঠানে যোগদান করার জন্য আহ্বান জানান তিনি। টিন কেটে দোকানে চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। টিন কেটে দোকানে চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম রোশন বর্মন এবং হরেন দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ইস্টার্ন বাইপাস এলাকার একটি হার্ডওয়্যারের দোকানের টিন কেটে চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। সোমবার সকালে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের হেফাজত থেকে 70,000 টাকার সামগ্রী উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে রোশন বর্মন কুখ্যাত অপরাধী। আজ দুজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। টোটো দাঁড় করিয়ে একটি পরিবারের ওপর শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল সহ কয়েকজনের বিরুদ্ধে। টোটো দাঁড় করিয়ে একটি পরিবারের ওপর শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল জলপাইগুড়ি শহর সংলগ্ন গোমস্তপাড়ার নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের সম্পাদক তথা তৃণমূল পরিচালিত অরবিন্দ গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল সহ কয়েকজনের বিরুদ্ধে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোতোয়ালি থানার দ্বারস্থ ওই পরিবার। এদিকে ঘটনা নিয়ে রাজেশ মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলেরই 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন রাজেশ মণ্ডল। ঘটনার সূত্রপাত গতকাল রাত 10টা নাগাদ। জানা গিয়েছে, এদিন 5 নম্বর ঘুমটি এলাকা থেকে গোমস্তপাড়া হয়ে আত্মীয়র বাড়ি থেকে টোটো করে ফিরছিলেন পুরসভা 2 নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা। নবারুণ সংঘ ক্লাবের কাছে এসে রাস্তার মাঝে একটি গাড়ি দাঁড় করানো থাকায় পেছন থেকে টোটোর চালক হর্ন বাজালে রাজেশ মণ্ডল ও তার সঙ্গী সাথীরা ওই পরিবারের ওপর চড়াও হন বলে দাবি। টোটো চালককে মারধরের পাশাপাশি পরিবারের একজনের গলার চেন, 7,000 টাকা লুট সহ মহিলা ও শিশুকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, রাজেশ মণ্ডল ও তার সঙ্গীদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ এই পরিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হন। এই বিষয়ে পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় রাজেশ মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমার ওয়ার্ডেরই কয়েকজন বাসিন্দা টোটো করে ফিরছিলেন। গোমস্তপাড়া এলাকায় তাদের দাঁড় করিয়ে গলার হার যেমন ছিনিয়ে নেওয়া হয়, তেমনি মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনা ঘটেছে রাজেশের উপস্থিতিতে। এমনকি পকেট থেকে 7,000 টাকাও নিয়ে নেওয়া হয়েছে। পুলিশও নাকি তার পকেটে থাকে। এত বড় কথা সে বলে কি করে এত বড় স্পর্ধা যে মেয়েদের গায়ে হাত দেয়? আমার ওয়ার্ডের বাসিন্দার গায়ে হাত দেওয়া হবে, এ কোনো মতেই মেনে নেওয়া যায় না। পুলিশ প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তার জন্য ওই পরিবার থানায় দ্বারস্থ হয়েছেন। এর পাশাপাশি দলগতভাবে আমি বিষয়টি জেলা সভাপতিকেও জানাবো বলে তিনি জানান। এদিকে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে রাজেশ জানান, জলপাইগুড়িতে এমন অবস্থা হয়নি যেখানে রাস্তায় বসে কেউ ড্রিঙ্ক করে ও মহিলাদের জামাকাপড় ছিঁড়ে দেয়। গতকাল রাতে আমার এলাকারই 2টি মেয়েকে খারাপ কথা বলে একটি 4 চাকার গাড়ি চালক। আমরা খবর পেয়ে গাড়িটি সেখানে আটকাই। একটি ছেলে গাড়ি চালাচ্ছিল, সে ড্রিঙ্ক করেছিল, গাড়িতে মহিলা ও বাচ্চাও ছিল। বিষয়টি মিটে গেলেও মদ্যপ ছেলেটি আমাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়। কোনো ঝামেলাই হয়নি, মিথ্যে অভিযোগ আমার নামে করা হয়েছে। তবে কাউন্সিলর আমার নামে যা বলেছেন তা না জেনেই হয়তো বলেছেন। ওনাকে ভুল বোঝানো হয়েছে। ওনার এলাকার মানুষের সাপোর্ট হয়তো উনি করেছেন বলে তিনি জানান।
দীপু সরকার। কি হয়েছিল, কোথা থেকে কোথায় যাচ্ছিলেন, কেন এরকম ঘটনা? আমি দিদিবাড়ি থেকে আসতেছিলাম, ওরা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করা নিয়ে ড্রিঙ্কস করতেছিল। ওই রবীন্দ্রসঙ্গের যে রাজা মণ্ডল আছে যে, কি করলো আপনাকে? ওই আমার পিছনে টোটোওয়ালারা হরেন মারছে। কেন হরেন মারলো? তারপরে ওই যে ফ্যামিলি টেমিলি ছিল, এক কথা দু কথায় আমাদের ধাক্কাধাক্কি করা শুরু করে দিল। আমার রূপার চেন ছিল, পকেটে 7,000 টাকার মতন ছিল। ফ্যামিলিতে এরকম ধাক্কাধাক্কি করছে। ওগুলো কিছুই নেই এখন, রূপার চেন সব নিয়ে নিয়েছে। পাওয়া যাচ্ছে না। কোথায় এলেন? আমরা এখন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আছি। অভিযোগ জানালেন? হ্যাঁ জানালাম, বললো এক বাচ্চাকে ধাক্কা মেরেছে। কাকে ধাক্কা মেরেছে? কে হয় আপনার? আমার কাকিমা আছে, তারপর ওয়াইফ আছে। গায়ে হাত দিয়েছে? গায়ে হাত দিয়েছে। আপনারা কিসে করে গিয়েছিলেন এবং কি কাজে গিয়েছিলেন? আমরা ওখানে ওই দিদি বাড়ি গেছিলাম, একটা প্রোগ্রাম ছিল, তো ফিরার পথে এই ঘটনা ঘটে। কিসে করে ফিরছিলেন? আমরা টোটো করে আসতেছিলাম। টোটো করে? পাশের বাড়ি একটা টোটো ভাড়া করা হয়েছিল, তো টোটো করে আসতেছিলাম। ওই ওনার গাড়িটা রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে, ওটা এমনি আপনারা হর্ন দিয়েছেন, এটাই দোষ? ওটাই দোষ। কার গাড়ি ওটা ছিল রাস্তার মাঝখানে? ও তো বললো যে আমার নাম রাজা মণ্ডল, বলি জলপাইগুড়িতে সবাই আমাকে এক নামে চিনে, তাই এই কথা বললো। ওর সাথে 5 জন ছিল, 4-5 জন ছিল, ধাক্কাধাক্কি করতেছে ওটাই। তারপরে যখন মহিলারা চিল্লাচিল্লি করতেছে, ওরা ভেগে চলে গেল। রিঙ্কি সরকার। তো বলছি কি হয়েছে, থানায় কেন আপনারা? আমার হাজবেন্ডকে মারধর করছে পুরা। কে? কি রাজেশ, নামটাই মনে থাকে, রাজেশ রাজা মণ্ডল হইতে পারে নাম। কি কারণে চিনিও না, আমরা জানি না কেন মারছে। শুধু বললো হরেনটা বাজাইছে কেন, এ বলে কি তোর ফ্যামিলি না থাকলে তোকে দেখায় দিতাম। তো ওটা আগায় গেছে, ওরা সবাই মিলে মানে গাড়ি নিয়ে, গাড়িটা থামতে না থামতেই একদম দরজা খুলে মারা। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা দেওরের বিয়ে ঠিক করে আসতেছিলাম। আচ্ছা, তারপর কোথা থেকে? বাড়ি আসতেছিলাম। কোথায় হলো ঘটনাটা? ঘটনাটা কি জানো না, গোমস্ত পাড়া। এখন আপনারা কি চাইছেন? এখন ওই যে শাস্তি চাইছি, মানে কেন এরকমটা করলো বিনা কারণে, কেন আমার স্বামীকে মারবে। আপনাদের গায়ে হাত দিয়েছে? হ্যাঁ। কোথায় দিয়েছে? এই যে আমার আঙ্গুলটার মধ্যে করে বেঁকা। আর বাচ্চাকে কি করেছে? বাচ্চাটা আমি কোলে নিয়ে দাঁড়াচ্ছিলাম, ধাক্কা দিছে, এমনভাবে বাচ্চাটাকে নিয়ে পড়ে গেছি। কোথায় এটা? ওই গোমস্ত পাড়া ওইখানেই। চঞ্চলা সরকার। হ্যাঁ, চঞ্চলা সরকার। কালকে কোথায় গিয়েছিলেন? সরকার পাড়ার ওই দিকে, সরকার পাড়াই তো বলে ওইটা। কেন, কি কারণে? ওই তো বললাম না, নিমন্ত্রণ ছিল ওইখানে। হ্যাঁ, নিমন্ত্রণ আসার পরে ওই যে গাড়িটা ওইখানে দাঁড়া করানো ছিল। কোন জায়গায় গাড়িটা? ধরো ওইটা সরকার মানে রেলগেটটা 5 নম্বর ঘুটির পার হয়ে যে রেলগেটটা আছে, রেলগেটটার ওই পাশেই তো। আর আমাদের ঝামেলাটা হচ্ছে ক্লাবটার সামনে। নবরণ সংঘ? হ্যাঁ। কি ক্লাব? নবরঙ্গের সাগর ক্লাব না বলে ওইটাকে। কি হলো ওই ক্লাবের সামনে, ঘটনাটা কি হলো? ঘটনাটা মানে আমরা তো ভাবতেও পাই না যে ওরকম মানে সামনে গাড়ি দাঁড়া করে আসে, মানে ধিমধাম মারা শুরু করে দিলাম। তো ওই যে রাজা মণ্ডল নাকি, রাজেশ? হ্যাঁ রাজেশ নাকি, অত নাম আমরা বলতে, আমরা তখন কার মুখ কার কি মানে কোনো কথাই নাই, মানে কি ওকে টাইনে বার করা মারা শুরু করে দিয়েছে। এটা কেন করলো? ওই গাড়ির হর্ন দেওয়া, কি ঘটনাটা কি? ওইটাই তো আমরা বুঝতে পারতেছি না। ও রাস্তাটার মাঝখানে হলে গাড়িটা দাঁড়া করেছে, তা গাড়িটা হর্ন দিতেই পারে, আমি গাড়ি যাবো না, তো ওই হর্নটা দেওয়াই ওর ভুল। কেন দিলি তুই? তো ও বলছে যে কি হয়েছে, ও জিজ্ঞাসা করছে। কে ও? ওই যে ড্রাইভার, যে আপনাদের গাড়ির ড্রাইভার। হ্যাঁ, ও বলছে যে কি হয়েছে, ওর জন্য একটা গালটা কথা বলেছে, না বলে দেখিস তার ফ্যামিলি আছে দেখে, তাহলে দেখে দিতাম তোকে। কে বলছে এটা? ওই যে রাজেশ না, রাজা মণ্ডল নাকি, হ্যাঁ ও বলছে। আর কি বললো? আর মানে মারামারির সময় জানেন তো, আমরা তো তখন ওকে মারতেছে, আমরা কি থেকে কি বলবো মানে কোনো পাচ্ছি না তখন। আমাদের মনে যদি থাকতো তাহলে তো আমরা ভাবতেই পারতাম। আমরা তো মানে নিমন্ত্রণ খায় আসতেছি, তখন হলো এরকম ঘটনা। দলবল নিয়েছিল নাকি? হ্যাঁ, মানে দেখতে দেখতে মানে গাড়িটার সামনে দাঁড়া করাই, ওকে দাঁড়া করার সাথে সাথে দেখি এত লোক, কার মুখ কখন মানে অত দেখা যায়নি, তখন তো ওকে আমরা বাঁচাচ্ছি যে এত মারতেছে ওকে। গলার মধ্যে চেন ছিল একটা। ওই যে ড্রাইভারের ছেলের? হ্যাঁ। চেন কি করলো তারপর? চেনটা তো পাই নাই। শার্টটা ওই দেখেন, যে শার্টটা ওই যে দেখেন ছিঁড়ে টেরে কি করে দিচ্ছে। এখন কোথায় এসছে? আমরা কোতালি থানা। না না, এখন কোথায় এসছে? কোতালি থানাতে কমপ্লেন করব। বললেন কমপ্লেন করবে তো, করছে তো। দীপু সরকার, ওরা সবাই মিলে কালকে হচ্ছে কি বলে নবারুণ ক্লাব, ওখানে হচ্ছে ওটা হচ্ছে আমাদের পঞ্চায়েত, ওখানকার যে প্রধান রাজেশ মণ্ডল, ওদেরকে ওরা গাড়ি নিয়ে আসতেছিল, হর্নটা কেন মারছে তার, ও টোটো নিয়ে আসছিল, ওদেরকে ধরে
ওদের গলার হার মানে ওদেরই সবাই মিলে, এবং রাজেশ মণ্ডল ওখানে ছিলেন। তো উনাদেরকে বলেছে মানে মানে তোরা যা ইচ্ছা তাই করগা, মেয়েদের গায়ে হাত পড়েছে, হাতে হাত মচকিয়ে দিয়েছে, এবং এটা হচ্ছে আরও গলার হার নিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। যে কে বা কাহারা আমি জানি না, কিন্তু ওরাই নিয়েছে। ওদেরকে দাঁড় করাইছে যখন, সুতরাং হ্যাঁ ওপর পকেটে, একটা ছেলের পকেটে ওপর পকেটে 7,000 টাকা ছিল, সেটাও নিয়েছে। নিয়ে বলছে যে পুলিশ আমার পকেটে থাকে। এত বড় আসপদ্দাটা উনি পেল কি করে? একটা প্রশাসনকে এত বড় একটা অসম্মান করে কথা, যে পুলিশ আমাদের সারা রাত এবং সারা দিন রাত্রি ওনারা পাহারা দেয় এবং আমাদের সহযোগিতা করে, তাদেরকে বলল। আর এত বড় আসপদ্দাটা পায় কী করে যে মেয়েদের গায়ে হাত দেয়? এবং 2 নম্বর ওয়ার্ডের মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড, এটা এত বড় আসপদ্দাটা পেল কি করে? এর আমি শাস্তি চাই। উনিও তো তৃণমূল কংগ্রেসটা সে তৃণমূল করুক না কি করুক আমার দেখার দরকার না। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে মহিলাদেরকে সম্মান করতে, তার মেয়েদের গায়ে হাত দিল কি করে? সের আমি বিচার চাই। এত সাহসটা পাচ্ছে করতে, সেটা আমি জানি না, সেটা আমি জানাবো। এবং প্রশাসন যেটা, যখন আইন আসছে আইনের পথে আইন চলবে, আমরাও সেইভাবেই চলবো। আমি কোনো পার্টি বুঝি না, আমি কিছু বুঝি না। আমার কাছে কথা, মেয়েদের গায়ে হাত পড়েছে, তার প্রতিনাম আমরা নেব। এটা কি দলের পক্ষে বা জেলা সভাপতিকে জানানো হবে? 100 বার জানানো হবে এবং আমি জানাবো, এটাই আশা করছি। কিন্তু পুলিশ প্রশাসনকে বলছে ওনার পকেটে থাকে, ওর কত বড় আসপদ্দা যে একটা প্রশাসনকে এত বড় একটা অসম্মান করে। আমি সেখানে এই করি না, যেখানে আমরা সবসময় তাকে প্রাধান্য দিই পুলিশ প্রশাসনকে সবার আগে, যে ওনারা আমাদের সাথে আছে বলে আমরা শান্তিভাবে এইভাবে চলাফেরা করি। প্রথমেই বলবো, জলপাইগুড়িতে এরকম সিচুয়েশন এখনও হয়নি যেখানে রাস্তায় বসে কেউ ড্রিঙ্ক করে এবং মহিলাদের জামা কাপড় ছিঁড়ে দেয়। এটা তো জলপাইগুড়ির ঘটনা না, এটা এরকম বলতে গেলে ইউপিকে টেনে আনতে হতো। আচ্ছা যাই হোক, সেটা ছেড়ে দিলাম। ঘটনাটা ঘটেছে হচ্ছে 5 নম্বর গুমটিতে আমাদেরই পাড়ার 2 মেয়ে যাচ্ছিল, সেখান দিয়ে গাড়িটা বোধহয় কোনো রকম কিছু করেছে, তো ওরা বোধহয় সাউন্ড দিয়েছিল, যা ওদের মুখে শুনি যে দেখে গাড়ি চালাতে পারো না। এটা বলাতে যে ড্রাইভার ছিল, সে ড্রাইভার একটা অকথ্য ভাষায় একটা গালিগালাজ করে। তৎক্ষণাৎ মেয়েরা স্বাভাবিকভাবেই পাড়ার কোনো ম্যাটার হলে আমার কাছেই খবর আসে, তখনই আমাকে জানায় যে দাদা এরকম একটা সাদা রঙের জাইলো গাড়ি আমাদেরকে বাজে সাউন্ড দিয়ে বেরিয়ে গেল। তখনই আমরা এখানেই ছিলাম, ক্লাবেই ছিলাম। তখন ক্লাব থেকে বেরিয়ে এসে গাড়িটাকে আটকানো হয়। আটকানো হওয়ার পরে দেখি গাড়িতে মহিলাও আছে। সামনে যেই ছেলেটা ড্রিঙ্ক করেছিল সেই ছেলেটা হচ্ছে সামনে গাড়ি চালাচ্ছিল, তার পাশে একজন মহিলা ছিল, সঙ্গে কোলে বাচ্চা ছিল, পেছনে সম্ভবত 2 জন মহিলা ছিল এবং আরও বয়স্ক লোক এবং নর্মাল লোকও ছিল। তো গাড়ির মধ্যে ভেতরে থেকেই তার সঙ্গে কথা হয় যে তুমি এরকম যে সাউন্ড দিচ্ছ। তো মহিলাটার সঙ্গে সঙ্গে বলে দাদা ছেড়ে দিন, কিছু মনে কিছু করবেন না। তো তখনই ওখানে আমরা কিন্তু ব্যাপারটাকে ওইখানেই ক্লোজ করে দিই। কিন্তু ছেলেটা কিন্তু যাওয়ার সময় সাউন্ড দিল, ঠিক আছে দেখে নেব। তারপরেও যেহেতু সিনিয়ররা ছিল, আমিও ছিলাম, কোনো রকম মানে বৎসা করার কোনো জায়গা নেই। অবশ্যই ছেলেপেলেরা একটু উত্তক্ত হয়েছিল, কিন্তু করতেও দেয়নি, কোনো রকম ঝামেলাও হয়নি, কিছুই হয়নি। কিন্তু আজকে শুনতে পারলাম যে ওদের নাকি আঙুল ভেঙে গেছে, টানা হেঁচড়া করা হয়েছে, এই সমস্ত। আর এগুলো ব্যাপার কি, অভিযোগ দায়ের করতে গেলে কিভাবে দায়ের করবে? এই সমস্ত কিছু বাড়িয়ে বাড়িয়ে বলেই তো দায়ের করা হয়, তাই না? তবে এই ঘটনার কোনো সত্যতা নেই, নিছক প্ল্যান মাফিক একটা অন্যায় করেছে। হ্যাঁ, ওরা ভেবেছে হয়তো আমাদেরই কেস করার কথা, কারণ ড্রিঙ্ক করেছিল, মহিলাকে সাউন্ড দিয়েছে, হয়তো সেটার ব্যাকআপ করতে গিয়েই কেসটা ডায়েরি করেছে। যাই হোক, হ্যাঁ বলুন। যে ওয়ার্ডের যারা অভিযোগ করেছেন সেই ওয়ার্ডে যিনি কাউন্সিলর, আপনার দলেরই কাউন্সিলর মোহাম্মদ, তিনি এসেছিলেন থানায় তাদের সঙ্গে এবং তিনি আপনার বিরুদ্ধে না, আমি ওনার ব্যাপারটা হচ্ছে ওনাকে হয়তো সেইভাবে বোঝানো হয়েছে, যেভাবে দেখুন মিডিয়ার সামনে আমি শুনলাম, যা মিডিয়ার সামনে বলেছে যে ওনার পকেট থেকে টাকা পয়সা নিয়েছে, এই হয়েছে। রাত্রি 10টাও হবে না বোধহয়, 10টার আগেই হবে বা 10টাতেই হবে। এখানে প্রচুর লোক থাকে, উল্টো পাশে দোকান, মুদিখানা দোকান, মহিলারা, পাড়ার কাকিমারা থাকে, সবাই থাকে। এরকম ঘটনায় গোমস্তপাড়াতে কোনোদিনও ঘটেনি, এটা মিথ্যা অভিযোগ করছে। তিনি কাউন্সিলর তো বলছেন আপনার বিরুদ্ধে ক্ষোভ করে দিচ্ছেন। না, আমি কি বলছি, স্বাভাবিকভাবে কাউন্সিলর দিদি তো এখানে উপস্থিত ছিল না, ওনাকে যেভাবে বলা হয়েছে সেভাবে
করেছে। আজকে আমি একজন আমার এই যে আমি যেমন কমপ্লেনটা শোনা মাত্র গাড়িটাকে আটকালাম। কি আটকালাম? কারণ হচ্ছে আমি যখন আমার পাড়ার কারোর একটা বক্তব্য শুনলাম, ওকে গালি দিয়েছে, তখন আমি আমার ক্ষোভ উকড়ানোর জন্য কিন্তু ওনাকে গাড়িটাকে দাঁড়া করিয়েছি। আমি বিষয়টা বুঝে নিয়ে আচ্ছা চলো ঠিক আছে, ড্রিঙ্ক করে আছে, ওকে বলেও কোনো লাভ হবে না বলে ছেড়ে দিলাম। এবার ওনার কাছেও হয়তো আমার সম্বন্ধে কোনো রকম কিছু বলেছে, এবার উনি সেটা বলা মাত্রই স্বাভাবিকভাবে উনি তো ওনার ভোটার, ওনার এলাকার মানুষ, তার সম্বন্ধে উনি সাপোর্টেই কথা বলবে, সেটাও স্বাভাবিক। কিন্তু আমি একটাই বলবো যে ওনাকেও একটু খোঁজ খবর নিয়ে জেনে নেওয়া উচিত সমস্ত পাড়া, এবং আমার সম্বন্ধে এমন কোনো রকম অভিযোগ বা কোনো রকম কিছু নেই, এটা পাড়ার মানুষের কাছে শুনলেও জানতে পারবে। নিজের স্ত্রীকে হত্যার দায়ে প্রায় 6 বছর বাদে অভিযুক্ত স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্ট। নিজের স্ত্রীকে হত্যার দায়ে প্রায় 6 বছর বাদে অভিযুক্ত স্বামীকে আজ মৃত্যুদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্ট। আজ এই তথ্য দিয়ে সহকারী সরকারি আইনজীবী বরেন্দ্রনাথ রায় বলেন, অভিযুক্ত পেশায় ডেকোরেটরের কাজ করত। এই মামলায় মোট 18 জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 2019 সালের 19শে এপ্রিল জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানা এলাকার শ্বশুর বাড়িতে গিয়েছিল অভিযুক্ত স্বামী। পুলিশের তদন্তে উঠে এসেছে নিজের স্ত্রীকে সন্দেহ করত অভিযুক্ত। এই সন্দেহের কারণে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে সে। শ্বশুর বাড়িতে আসামি ডেকোরেটরের কাজের দড়ি ও ইট নিয়ে এসেছিল বলে দাবি। বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করার পর পরনের শাড়ি খুলে হাত পা ডেকোরেটরের দড়ি দিয়ে বেঁধে ও ইট বেঁধে মৃতদেহ সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। পুলিশ সেফটি ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধার করে। তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে 302 ও 201 ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। এদিন মামলাটি জেলা আদালতে অ্যাডিশনাল থার্ড কোর্টে উঠেছিল। বিচারক বিপ্লব রায় 18 জনের সাক্ষ্য প্রমাণে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন, জানালেন সহকারী সরকারি আইনজীবী। একটা কনভিকশন হয়েছে, একটা যে আসামির কনভিকশন হয়েছে তার মিসেসকে, তার স্ত্রীকে সে ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং ঠান্ডা মাথায় কোল্ড ব্লাড মার্ডার যেটাকে বলে মেরেছে এবং তার বডিটাকে কনসিল করেছে। সেই কারণে তার এগেনস্টে 498-এ 302 এবং 201 ধারায় অভিযোগ আনা হয়েছে। 18টা সাক্ষী এক্সামিন হয়েছে এবং কিছু ডকুমেন্ট কাগজপত্র মহামান্য আদালতে প্রমাণিত হয়েছে। সেই কারণে মহামান্য আদালত ওই আসামিকে আজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। আর কোনো কিছু বলেছেন আদালত থেকে পর্যবেক্ষণে কি বলা হয়েছে এটাকে? আর মৃত্যুদণ্ডটা খুব রেয়ারভাবে দেওয়া হয়। হ্যাঁ, আদালত যেটা অবজার্ভ করেছে যে কেসটা রেয়ার টু রেয়ার কেস। তার স্ত্রীর সঙ্গে একটা লাভ ভালোবাসা যেটা থাকে আর কি, হ্যাঁ, সেটাকে উনি হত্যা করেছেন। মানে সমাজের চোখে যেটা খুব দৃষ্টিকটুর, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এজন্য তাকে দৃষ্টান্তমূলক সাক্ষী সাজাই দিয়েছেন। এই ঘটনাটা কেন ঘটিয়েছিলেন অভিযুক্ত, কি জানা গিয়েছে? সেটাতে যতটুকু এসেছে প্রাইমারিলি যে সেটা হচ্ছে ওনার স্ত্রীকে উনি সন্দেহ করতেন অন্য কোনো ছেলের সঙ্গে বা কারোর সঙ্গে কোনো লাভ ব্যাপার থাকতে পারে। সেটা যদিও আসেনি, কোনো থার্ড পার্টির কোনো নাম আসেনি এখানটায়, একটা এরকম একটা সন্দেহ ছিল আর কি। খুনের তথ্য কীভাবে উঠে এসেছে, মানে কীভাবে খুন করা হয়েছিল বা কীভাবে কী পাওয়া গেছিল? তাকে খুন করা হয়েছিল যেটা সাক্ষীতে আসছে আর কি, এভিডেন্সে বা যেটা প্রমাণিত হয়েছে সেটাতে তাকে বালিশ চাপা দিয়ে ট্যাঙ্গুলেশন করে খুন করা হয়েছে। খুন করে তার পরনের কাপড় খুলে নিয়ে পাশের বাড়ির কুয়োতে ফেলে দেওয়া হয়েছে। সেখান থেকে সেই পরনের কাপড় উদ্ধার হয়েছে এবং তার পরিবর্তে যে আর কি আসামি উনি যে শ্বশুরবাড়িতে আসছিলেন কি প্রি প্ল্যান করে কিছু প্যান্ডেলের কাজ করতেন, প্যান্ডেল বাঁধা রশি এবং তার এবং ইট সঙ্গে নিয়ে আসছিলেন এবং তার স্ত্রীকে মারার পরে সেই প্যান্ডেলের রশি এবং ইলেকট্রিক তার দিয়ে তার স্ত্রীর হাত পা বেঁধে তার বাড়ির সেপটিক ট্যাঙ্কে বডিটাকে লুকিয়ে রেখেছেন, অর্থাৎ কনসিল করেছেন আর কি। পুলিশ সেটা পরবর্তীতে উদ্ধার করে। কাস্টডি ট্রায়াল হলো না? হ্যাঁ, কাস্টডি ট্রায়াল হলো। এবং শাস্তি কী হলো বললেন? কী সাজা হলো বললেন? সাজা হলো তার মৃত্যুদণ্ড। এটা কি কোনো দিন কার্যকর করা হয়েছে এখনো বলতো, কবে হবে এবার? না, সেটা তো এখন আসামি পক্ষের আবার সেটা প্রিভিলেন্স আছে যে আপিল করবে হাইকোর্টে। সে রাইটটা থাকলো তার, করবে কিনা সেটা ওনার ব্যাপার।
উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। কাজ করেও বকেয়া টাকার বিল পাচ্ছে না জলপাইগুড়ি পূর্ত দপ্তরের একাংশ ঠিকাদার। কাজ করেও বকেয়া টাকার বিল পাচ্ছেন না জলপাইগুড়ি পূর্ত দপ্তরের একাংশ ঠিকাদার। নর্থ বেঙ্গল কন্ট্রাক্টস অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি ইউনিটের তরফে মঙ্গলবার বকেয়া টাকা দ্রুত প্রদান করার দাবি তুলে শহরের পিডব্লিউডি মোড়ের পূর্ত দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন ঠিকাদারের বড় অংশ। অভিযোগ, 2021 সালে ঠিকাদার পূর্ত দপ্তরের নির্দেশে একাধিক কাজ করেছিলেন। কয়েক কোটি টাকার কাজ করার পরেও বারবার বিলের দাবিতে পূর্ত দপ্তরের দ্বারস্থ হলেও সম্পূর্ণ বিল পায়নি ঠিকাদার সংস্থাগুলি বলে দাবি। মাত্র 17% বিল প্রদান করা হয়েছে। এই পরিস্থিতিতে ঠিকাদারদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এর আগেও পূর্ত দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন ঠিকাদারেরা, কিন্তু এখনও বিল প্রদান করা হয়নি। এই কারণে এদিন আবার অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে দাবি দাওয়া তুলে ধরলেন ঠিকাদাররা। ঠিকাদার অ্যাসোসিয়েশনের তরফে হিমাদ্রি কর বলেন, আমরা দীর্ঘদিন থেকে কাজের বিল পাচ্ছি না, দ্রুত বিল প্রদান করার দাবি তুলে আন্দোলন করছে। এছাড়াও আমাদের দাবি শিডিউল রেট বৃদ্ধি করা হোক 2025 সাল থেকে। অ্যাকচুয়ালি আমাদের আজকে অবস্থানটা শান্তিপূর্ণ অবস্থান। আমাদের মেনলি দুটো দাবি। একটা হচ্ছে 2021 সালে ইলেকশনের সময়, অ্যাসেম্বলি ইলেকশনের সময় আমাদের বকেয়া কিছু পেমেন্ট এখনো বাকি আছে। আর শিডিউল রেট, মানে আমাদের বর্তমান যে শিডিউল রেট 2017 সালের পরে আমাদের শিডিউল রেট বাড়েনি। আজকে আমাদের দেখুন, বাজার থেকে আমরা লোহা যেই রেটে কিনছি 70,000 72,000 পার মেট্রিক টন, সেখানে আমরা ডিপার্টমেন্ট থেকে 55-56 হাজার টাকা মেট্রিক টন হচ্ছে। সিমেন্ট, শ্রমিক মূল্য সবেতেই আমাদের কিন্তু ডেফিসিটে থাকছে। তো সুতরাং এই অবস্থায় আমাদের পক্ষে কাজ করা ভীষণ মুশকিল। পাশাপাশি মেন আমাদের যে স্ট্রিম রাস্তার কাজ, আমাদের বর্তমানে যে কিনতে হচ্ছে তার অনেক দাম দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে বিটুমিন। সে অর্থে আমাদের বিটুমিন ডিপার্টমেন্ট থেকে অনেক কম রেটে পাচ্ছি। এই এনহ্যান্সমেন্ট বা এই মূল্য যদি বৃদ্ধি না করা হয়, অদূর ভবিষ্যতে দেখবেন আমাদের টেন্ডার বয়কটেও আমরা চলে যেতে পারি। এর মধ্যে আমাদের দীঘাতে একটা বড় সমাবেশ করা হবে। আজকে এই অবস্থান শুধু জলপাইগুড়িতে হচ্ছে না, পশ্চিমবঙ্গের সর্বত্র জেলায় এই অবস্থান কিন্তু শান্তিপূর্ণ অবস্থান আমাদের হচ্ছে। কর্তৃপক্ষের কাছে আমাদের একটা অনুরোধ, সরকারের কাছে একটা অনুরোধ, আমরাও কিন্তু সরকারের একটা পার্ট। তো সুতরাং আমাদের ছাড়া সরকার কিন্তু অসম্পূর্ণ। আজকে যদি আমরা কাজ বন্ধ করে দিই তাহলে কিন্তু এই উন্নয়ন বা পরিকল্পনা থমকে যাবে। সুতরাং আমরা সরকারের একটা পার্ট। সরকারকে বিবেচনা করতে হবে যে আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি, কাজের মান যাতে ঠিক রাখতে পারি। পাশাপাশি সরকারকে সহানুভূতি দৃষ্টি দিয়ে আমাদেরকে দেখতে হবে। এই অবস্থান, এর জন্যই আমাদের এই অবস্থান। 2021 সালের বিধানসভা নির্বাচন হয়েছিল, আমরা সবাই জানি। তো এর আগেও আমরা বহুবার অবস্থান বিক্ষোভ করেছি। এবার 2021-এর বিধানসভা ইলেকশনের আজকে 2024 শেষ হতে চললো। আমরা এখন পর্যন্ত 17% একটা পেমেন্ট আমাদেরকে পিডব্লিউডি কর্তৃপক্ষ দিয়েছিল। আর এখন আমাদের বকেয়ার পরিমাণ প্রায় 5.5 কোটি টাকার উপরে। বারংবার দরবার করা সত্ত্বেও চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং চিফ সবাইকে চিঠি, মৌখিকভাবে সবকিছু করা সত্ত্বেও আমরা কোনো রকম সুরাহা পাচ্ছি না। এমতো অবস্থায় আজকের অবস্থান বিক্ষোভ আমাদের। যে প্রথম কথা, আমরা পুরনো শিডিউল রেটে কাজ করছি। আর দ্বিতীয় কথা, কাজ করার পরেও বকেয়া অর্থ আমরা সময় মতন পাচ্ছি না। তো এই অবস্থায় দাঁড়িয়ে সমাজের উন্নয়ন যাতে সঠিকভাবে হয়, সেই কাজের গতিধারা যদি বজায় রাখতে হয়, তাহলে কন্ট্রাক্টরদের সুবিধাটাও পিডব্লিউডি কর্তৃপক্ষ তথা সরকারকে দেখতে হবে। অন্যথায় আগামী দিনে, যেমন আমার বন্ধু বলল, যে আমরা তাহলে আর কাজ করার মতন জায়গায় থাকবো না। এখন সেক্ষেত্রে পিডব্লিউডি কর্তৃপক্ষের কাছে আমার একটাই অনুরোধ, 2021-এর বিধানসভা নির্বাচনের বহু কন্ট্রাক্টরের পরিবার যুক্ত,
যারা ছোট বড় বিভিন্ন রকম মাপের কাজ করেছিল তারা কেউই তাদের টাকা এখনো পর্যন্ত পায়নি। তো অবিলম্বে সেই টাকাটা প্রদান করা হোক, তাহলে অ্যাটলিস্ট সুষ্ঠুভাবে কন্ট্রাক্টররা তাদের নিজেদের পরিবারটাকে চালনা করতে পারবে। শুধু তাই নয়, শিডিউল রেট আমাদের একটা বড় দাবি। 2017 সালে শিডিউল রেট অবিলম্বে বাতিল করে 2024-এর আজকে শেষ লগ্নে 2025 সাল আসছে, নতুন শিডিউল রেটের সংযোজনের প্রধান দাবি আমরা রাখছি। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেতে হয়রানির শিকার উপভোক্তারা। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেতে হয়রানির শিকার উপভোক্তারা। কেউ এসেছে ছেলের বিয়ে ছেড়ে, আবার কেউ এসেছে কাজকর্ম ছেড়ে। গত দুদিন যাবৎ হয়রানির শিকার হচ্ছেন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেতে উপভোক্তারা। ট্যাব কাণ্ডের জেরে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর আগে বাড়তি সতর্ক রাজ্য প্রশাসন। সমীক্ষার পর আবাস যোজনায় উপভোক্তাদের তালিকায় নাম আছে, অথচ উপভোক্তাদের অনেকেরই আধারের সাথে মোবাইল নম্বর লিংক করা নেই। এমন উপভোক্তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি অবলম্বন করা হবে। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন উপভোক্তাদের সংখ্যা 298 জন। সোমবার সকাল থেকে মঙ্গলবারও উপভোক্তাদের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত পরিসরে বিশেষ শিবিরের আয়োজন করে নথিপত্র যাচাই এবং বায়োমেট্রিক পদ্ধতি অবলম্বন করার জন্য ডেকে পাঠানো হলেও সার্ভারের গোলমালে চূড়ান্ত হয়রানির শিকার হতে হলো উপভোক্তাদের। সোমবার দুপুর 12টা পর্যন্ত 20 জনের কাজ হলেও তারপর থেকে মঙ্গলবার পর্যন্ত সার্ভার বসে যাওয়ার কারণে দূর দূরান্ত থেকে গ্রাম পঞ্চায়েত দপ্তরে এসেও কাজ হচ্ছে না দেখে তীব্র বিরক্তি প্রকাশ করেন গাজলডোবার বাষ্ণ মিস্ত্রি। তিনি বলেন, আজ আমার ছেলের বিয়ে, কিন্তু বিয়ে ছেড়ে গ্রাম পঞ্চায়েতে এসেও কোনো কাজ হলো না। সোমবারও সারাদিন থেকে কাজ হয়নি, কি করব বুঝতে পারছি না। গজলডোবার 10 নম্বর বাসিন্দা মহাদেবী তালুকদার বলেন, আমার স্বামী নেই, নিজে কাজ করে খাই। সোমবার এবং মঙ্গলবার কাজ ছেড়ে গ্রাম পঞ্চায়েতে এসেছিলাম, কিন্তু সার্ভার ডাউন থাকায় কোনো কাজই হলো না। একই বক্তব্য ঘিস কলোনির হামিদা খাতুন থেকে শুরু করে 85 বছরের প্রবীণ কুলিন রায় প্রমুখ। একটা সময় উপভোক্তাদের ক্ষোভের মুখেও পড়তে হয় গ্রাম পঞ্চায়েত কর্মীদের। এই প্রসঙ্গে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ বলেন, এদিনের পুরো ঘটনাবলীর রিপোর্ট ব্লক অফিসে জানিয়েছে। সার্ভারের গোলমালের কারণে দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষারত একজন উপভোক্তার অসুস্থ হয়ে পড়ার ঘটনাও এদিন ঘটেছে। সার্ভারের ব্যাপারটা আমাদের হাতে নেই, জানি সবার কষ্ট হচ্ছে, অফিসের সবাই এই কাজ করে চলেছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওদলাবাড়ির পাশাপাশি বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতেও একই সমস্যা দেখা দিয়েছে। এ বিষয়ে মাল ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতে এদিন আবাস উপভোক্তাদের ইউডিআই ভেরিফিকেশন এবং বায়োমেট্রিক ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু সার্ভারের গন্ডগোলের জেরে কয়েকটি জায়গায় সমস্যা দেখা দিয়েছে, যে কারণে মঙ্গলবারও শিবির চালু রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ট্যাবের টাকা একের বদলে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার পর রাজ্য জুড়ে যে বিতর্ক দেখা দিয়েছে তা ঠেকাতেই উপভোক্তাদের ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই কাজ শেষ হলেই আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই যে অঞ্চল আসছি, এই যে ঘরের ব্যাপারে লিঙ্ক করাবে, এর জন্য ওখানে সমস্যা, মেশিনের সমস্যা হচ্ছে। এখন আমি কালকেও আসছি, হয় নাই, সারাদিন থেকে আমি সন্ধ্যাবেলা গেছি বাড়ি। আর আজকে আমার ছেলের বিয়ে। হ্যাঁ, তারপরেও আমি আসছি। এখান থেকে ওই যে মেশিনের সার্ভার ডাউন দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, গতকালকেও তাই ছিল। এখন উপায় আমি কী করবো আমি তো বুঝতে পারছি না। এখন ঢুকবে না। আমি 10 নম্বর গাজলডোবার থেকে আসছি, বাসনা মিস্ত্রি। এই ঘরের জন্যই আসছি। ওইখান থেকে বলছে যে হয়ে যাবে বসো বসো এখানে। আর এদিকে আমার অনেক সমস্যা, আমার চোখ দুটো দিয়ে একাই জল পড়ছে, আমি এখন বসেও থাকতে পারতেছি না। হ্যাঁ, সার্ভার ডাউন বলছে। আমার লিঙ্ক মানে মোবাইলের সাথে আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, কিন্তু এখন হচ্ছে মোবাইলে বলে ওটিপি ঢুকবে। হ্যাঁ, আমার নিজের পার্সোনাল ফোনও নেই, আমার ছেলের ফোন, সেটা নিয়ে আসছি। এখন ওই ফোনে কালকে তো দুইটা, মানে একটা ওটিপি ঢুকছে আর একটা ঢুকেই গেছে। ঢুকে যাওয়ার পরে মানে ওরা আসতে মানে অত তাড়াতাড়ি কাজটা করতে পারে নাই, তখনই ওই সার্ভার ডাউন দেখাচ্ছে। না, টাকাও ঢুকবে না। এখন আমি চাইছি মানে এখন ওই গাজলডোবা 10 নম্বর থেকে আসছি, গাজলডোবা 10 নম্বর। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, আমি গরিব লোক, আমার স্বামী নাই। এখন আমি রোজ দিন কাজ করে আমি খাই। এই যে আজকে আসছি আমি ভাড়ার টাকা, আমার মেয়ে আসছে কোথা থেকে, সেই মাথাভাঙা থেকে, ওর কাছ থেকে আমি 100 টাকা ভাড়া নিয়ে আসছি। কালকেও আমি 100 টাকা ভাড়া নিয়ে আসছি।
এখন আমি এখানে হোটেলে খাইতে গেলেও তো আমার 50 টাকা ভাড়া লাগে। এখন হ্যাঁ, কাজ তো হলো না। মাধবী তালুকদার। এটা আমাদের যাদের আমাদের আবাস যোজনার যে কাজটা আমাদের হয়েছিল সেটা দেখা যাচ্ছে অনেকেরই আধারের সাথে মোবাইলের লিঙ্ক নেই, সেই লিঙ্কটাই আমরা এটা ক্যাম্পের দ্বারা করছি। হ্যাঁ, কালকেও আমাদের ক্যাম্পটা বসেছিল, তবে সার্ভার ডাউনের কারণে কাজ হয়নি। আজকেও সেই একই সমস্যা দেখা দিচ্ছে। এখন আমরাও বলতে পারছি না যে কখন আবার অ্যাপসটা খুলবে, কাজ হবে। দেখা যাচ্ছে যে আপনারা যেরকম হ্যারাসমেন্ট হচ্ছে, যারা আসছে তারাও হ্যারাসমেন্ট হচ্ছে, তো এটার উপায়টা কি আছে? উপায় তো এটা আমাদের হাতেও নেই। খারাপই লাগছে, বয়স্করাও এসে বসে থাকছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমাদেরও এটাতে কোনো কিছু করণীয় নেই। লিঙ্ক না থাকলে কি লিঙ্ক না থাকলে টাকাটা ঢুকবে না অ্যাকাউন্টে? না, লিঙ্কটা করতেই হবে মাস্ট। লিঙ্কটা না থাকলে টাকাটা গ্রাহক পাবে না। যুবকের অস্বাভাবিক মৃত্যু জলপাইগুড়িতে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ভগৎ সিং কলোনি এলাকায়। মৃত যুবকের নাম সৌরভ মৌলিক। এদিন বাড়ির একটি ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা সানন্দ সরকার জানান, পেশায় গাড়ি চালক সৌরভ। স্ত্রী, শিশুপুত্র ছাড়াও বৃদ্ধা মা রয়েছেন। পরিবারে অশান্তি তেমন ছিল না। এদিন সকালে তার স্ত্রী শিশুপুত্রকে নিয়ে প্রাইভেট টিউশনের জন্য বেরিয়েছিলেন। বাড়ি ফিরে ঘরের দরজা খুলতেই ঝুলন্ত দেহ চোখে পড়ে। সানন্দবাবু জানান, অত্যধিক ঋণ থাকার কারণে এই ঘটনা হতে পারে। পাহাড়পুর অঞ্চলের অধীন ভগৎ সিং কলোনি 3 নম্বর গলিতে আমাদের পাড়ার ছেলে 32 বছর বয়স্ক ছেলে সৌরভ মৌলিক। সে আজকে সকাল 9টা নাগাদ ফাঁসি নেয় এবং যখন ওর বউ ওর ছেলেকে টিউশনি থেকে ফিরছিল, বাড়িতে যখন ফিরছিল তখন 9:30 বাজে, ঘড়ি কাটার ঠিক 9:30। ও ঘর খুলতেই দেখতে পায় ওর স্বামী ফাঁসি নিয়েছে। কেন করলো কি? আমাদের যেটা পাড়া প্রতিবেশী, আমাদের যেটা ধারণা, ও কিছু ঋণ ছিল, আর্থিক কারণে ফাঁসিটা নিতে পারে। তাছাড়া পরিবারে কিন্তু শান্তি ছিল, কোনো গণ্ডগোল ছিল না। হ্যাঁ, সবার সাথে মিশত ছেলেটা। হ্যাঁ, আচ্ছা, পরিবারে ওর বউ এবং ছেলে ছিল। বয়স কেমন হবে ওর? বয়স 32 বছর ছিল। ও গাড়ি চালাতো। আমরা দেখেছি যে বিগত দিনে পৌরসভার গাড়ি চালাতো এবং চেয়ারম্যানের গাড়ি ও চালাতো। বিভিন্ন সময় ওর কাজ ছুটে যায়, পরবর্তীতে কাজ ছুটে যায়, সবসময় চালায়নি, পরবর্তীতে ছুটে যায়। এটা বেকার সমস্যা ছিল, কিছু ঋণ ছিল। ও আমরা যেটা শুনেছি প্রায় লাখ টাকা মতো ঋণ ছিল, বা তারও অধিক হতে পারে। ঋণে জর্জরিত ছিল, এটা পরিবার থেকেও আমরা পেয়েছি যে ও ঋণ ছিল। তো কেন এরকম একটা ঘটনা ঘটাবে? ঋণ ছিল, আমাদের সাথে শেয়ার করতে পারতো কি পরিস্থিতি, কেন এরকম একটা ঘটনা ঘটালো সেটা তো আমরা কেউ বুঝতে পারছি না। হ্যাঁ, পুলিশকে আমরা ফোন করেছি। হ্যাঁ, 9:30 নাগাদ যখনই খবর পেয়েছি পুলিশকে ফোন করেছি। হ্যাঁ, জলপাইগুড়ি থানার শিবু স্যার, শিবু কর, যিনি পাহাড়পুর অঞ্চলের দায়িত্বে, তাকে ফোন করেছি এবং ফোন করার পর তিনি এসে বড়িটা নামান এবং থানায় এবং তিনি নিয়ে যান এবং পরবর্তী যে পদক্ষেপ সেটা তো পুলিশ করবেন। পিঙ্ক পুলিশের তৎপরতায় গ্রিন জলপাইগুড়ির মাধ্যমে ঠিকানা খুঁজে পেল শঙ্খিনী সাপ। রাস্তায় উঠে দিশেহারা। পিঙ্ক পুলিশের তৎপরতায় গ্রিন জলপাইগুড়ির মাধ্যমে ঠিকানা খুঁজে পেলেন মহাশয়। জলপাইগুড়ির তিস্তা উদ্যান থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে বিপাকে পড়েছেন শঙ্খিনী মহাশয়। সেই সময় রাস্তায় একের পর এক গাড়ি ছুটে চলেছে। পথচারীদের নজরে পড়তেই ওনারা তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। সেই সময় ওই পথ ধরে যাচ্ছিলেন পিঙ্ক পুলিশের একটি ভ্যান। তারাও দাঁড়িয়ে পড়েন। খবর দেন বন বিভাগে। দীর্ঘ সময় বন বিভাগের কর্মীরা পৌঁছতে পারেনি। অবশেষে পিঙ্ক পুলিশের এক মহিলা কর্মী খবর দেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। খবর পাওয়া মাত্র আমরা সেখানে পৌঁছে মহারাজকে পাকড়াও করে আগের ঠিকানায় পৌঁছে দেই। হাঁপ ছেড়ে বাঁচলেন সকলেই। অবশ্যই পিঙ্ক পুলিশের পক্ষ থেকে গ্রিন জলপাইগুড়িকে বারবার ধন্যবাদ জানান। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জলপাইগুড়ির পিঙ্ক পুলিশকে কৃতজ্ঞতা স্বীকার করেছেন। দায়িত্ব নিয়ে সাপটাকে বাঁচানোর জন্য পাহারা দেওয়ার পাশাপাশি আমাদেরকে খবর দেওয়ার জন্য। উল্লেখ্য, পথচারী ও পিঙ্ক পুলিশের পক্ষ থেকে সাপ উদ্ধারের ভিডিও রেকর্ডিং করে আমাদেরকে পাঠিয়েছেন এবং সেগুলি পোস্ট করলাম। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল জলপাইগুড়ির রানীনগর বিএসএফ ক্যাম্পের কেন্দ্রীয় বিদ্যালয়ে। বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হল জলপাইগুড়ির রানীনগরের বিএসএফ ক্যাম্পের কেন্দ্রীয় বিদ্যালয়। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠানের সূচনা করেন বিএসএফের রানীনগর কেন্দ্রের ডিআইজি ব্রিগেডিয়ার রাজীব গৌতম।
মশাল প্রজ্বলন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন হয়। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শতাধিক ছাত্রছাত্রী, পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের জন্য ছিল বিভিন্ন ইভেন্ট। কেন্দ্রীয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি ব্রিগেডিয়ার রাজীব গৌতমকে সংবর্ধনা জানানো হয়। এছাড়া ছিল মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। সিএবি পরিচালিত আন্ডার 18 ওমেন্স ক্রিকেট পুলাভেল আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়িতে। সিএবি পরিচালিত আন্ডার 18 ওমেন্স ক্রিকেট পুলাভেল জলপাইগুড়ি JYMA ক্লাব ময়দানে আজ থেকে অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে শুরু হয়ে আগামী 13ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্রিকেট ওমেন্স খেলাটি। আজকে জলপাইগুড়ি ও নদিয়ার মধ্যে প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকের খেলার সূচনা করা হয়। পুরো খেলাটির পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থা। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিহির কুমার বোস পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার সূচনা করা হয়। যদিও আজকের ওয়েদার অনেকটাই ঠান্ডা, তবুও সেই ঠান্ডাকে উপেক্ষা করে মহিলাদের ক্রিকেট টুর্নামেন্টটি আজ থেকেই শুরু হয়। আজ চূড়ান্ত পর্যায়ের খেলাতে নদিয়া জলপাইগুড়িকে 44 রানে পরাজিত করে এবং নদিয়া বিজয় লাভ করে। আগামীকাল নদিয়া ডিএসএ ও মালদার মধ্যে JYMA ক্লাব ময়দানে অনুষ্ঠিত হবে খেলা। দুটো টিমকেই জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা এবং সিএবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আশা করব একটা ভালো কম্পিটিটিভ ম্যাচ তোমরা খেলবে। খুব ভালো ভেন্যু, হসপিটালিটি খুব ভালো এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। সকাল দেখলেই বিকেলটা বোঝা যায়, সুতরাং কাল থেকে আমরা দেখছি খুব ভালোভাবে চেষ্টা করছেন অর্গানাইজাররা ম্যাচটা যাতে ভালো হয় এবং টুর্নামেন্টটা এই ফেজটা যেন খুব ভালোভাবে শেষ করা যায়। যাই হোক, সবটাই নির্ভর করছে কিন্তু তোমাদের ওপরে। খুব ভালো ম্যাচ খেলো এবং ক্রিকেটের স্পিরিট অনুযায়ী খেলো। আর আমরা স্যাররা যারা আছি, যারা ম্যাচ অফিসিয়ালস আছেন, তারাও খুব সিনিয়র মোস্ট, প্রচুর ম্যাচ করার অভিজ্ঞতা আছে। সুতরাং মাঠেও দুটো ক্যাপ্টেনকে বলেছি আন্ডার এজ খেলা, কোনো কোয়ারিজ থাকলে আমরা সবসময় তোমাদেরকে হেল্প করব। মাঠের মধ্যে যদি কোনো অসুবিধা হয় বা কোনো কোয়ারিজ থাকে, তোমরা সবসময় স্যারদেরকে জিজ্ঞেস করতে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বন্ধ অবস্থায় রয়েছে বাঘা যতীন পার্ক। শিশুদের আবেগের অনেক সরঞ্জাম নষ্ট হচ্ছে। বন্ধ অবস্থায় রয়েছে বাঘা যতীন পার্ক, নষ্ট হচ্ছে শিশুদের আবেগের অনেক সরঞ্জাম। দ্রুত পার্কের সংস্কার করার আশ্বাস চেয়ারপারসনের। একসময় শিশুদেরকে খেলার ও মনোরঞ্জন দেওয়ার জন্য বাঘা যতীন পার্ক ছিল একমাত্র ভরসা। বর্তমানে সেই পার্কটি অবহেলিত এবং বন্ধ অবস্থায় রয়েছে। বেশ কয়েক বছর ধরে বন্ধ অবস্থায় রয়েছে পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাটিয়া বিল্ডিং এলাকায় এই বাঘা যতীন পার্ক। পার্কের উদ্বোধন করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বর্তমানে সেই পার্কটি বন্ধ অবস্থায় রয়েছে। দোলনা থেকে বিভিন্ন খেলার সরঞ্জাম সবই নষ্ট হচ্ছে। শিশুদের অনেক খেলার সরঞ্জাম নষ্ট হচ্ছে। ভেঙে যাচ্ছে দোলনা থেকে ছোটদের ভীম, মোটু, পাতলু। এই বিষয়ে অভিভাবকরা বলেন, এই পার্ক শিশুদের খেলার একমাত্র জায়গা ছিল। তাই এই পার্কের সংস্কার হলে শিশুদের অনেক উপকার হবে, কারণ শিশুদের খেলার একমাত্র জায়গা এটি। এই বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন বলেন, খুব দ্রুত এই পার্কের সংস্কার হবে। বাঘা যতীন পার্ক ছিল, এখন তো তেমন ভাবে নেই, তো কি হলে ভালো হয়? পার্কটা আরো উন্নতি হলে ভালো হয়, ছেলে মেয়েরা আসে খেলতে পারে, খেলার জায়গাটা সুবিধা। 7 নম্বর ওয়ার্ডের সব বাচ্চা কাচ্চা আসতে পারবে, খেলতে পারবে, একটা বিনোদনের জায়গা। এখন তো বন্ধ অবস্থায় প্রায় রয়েছে। খুললে পরে ভালো হয়। এখানে তো অনেক বাচ্চা, প্রচুর বাচ্চা, ওদের খেলার জায়গা নাই। বাচ্চাদের সব বাচ্চারা এখানে খেলতে পারবে, আনন্দ করতে পারবে, দূরে কোথাও যাইতে হবে না। এখানে অনেক বাচ্চা এই এলাকাতে, তো যদি আবার ভালো করে হয় তো ভালোই হবে, সবার খেলতে পারবে সবাই বাচ্চারা। কিছু বেহাল রয়েছে, এটা কি করবে? কিছু আমরা দেখছি, আমাদের প্রত্যেকটি পার্ক আমাদের অমৃত প্রকল্পের আন্ডারে এসছে এবং ইতিমধ্যেই
দুটো পার্ক আমাদের স্যাংশনও হয়ে গেছে। আমাদের প্রত্যেক কটি পার্ক কিন্তু এই অমৃত প্রকল্পের আন্ডারে দেখাশোনা দেখভাল করা, এবং এই দেখভাল কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের দ্বারাই হবে। অতএব পর্যায়ক্রমে আমাদের প্রতিটি পার্কের সংস্কার যেমন হবে, দেখাশোনা করবার দায়িত্বে যেমন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা থাকবে, এইভাবে কিন্তু আমরা সমস্ত পার্কগুলিকে আমরা নতুনভাবে আমরা গড়ে তুলব বলে আমাদের আশা। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি শহরের করলা নদীর দূষণ রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। এ নিয়ে উদ্যোগী পুরসভাও। মঙ্গলবার পুরসভার হলঘরে এ নিয়ে একাধিক প্রশাসনিক পর্ষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো। বকেয়া টাকার বিল পাচ্ছেন না জলপাইগুড়ি পূর্ত দপ্তরের একাংশ ঠিকাদার। নর্থ বেঙ্গল কন্ট্রাক্ট অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি ইউনিটের তরফে মঙ্গলবার বকেয়া টাকা দ্রুত প্রদানের দাবিতে পিডব্লিউডি মোড়ে পূর্ত দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন ঠিকাদারদের বড় অংশ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.